প্রিয় দর্শক, মাশাল্লাহ, মারহাবা, কত সুন্দর দ্বিচারিতা। দ্বিচারিতা বলতে নিজের বিরুদ্ধে নিজেই বক্তব্য দেওয়া, মানে ধরেন অতীতে বা গত দিনে এমন কোনো বক্তব্য, এমন কোনো কথা বা তথ্য দিয়েছেন, পরবর্তীতে আবার এমন কোনো কথা, বক্তব্য বা তথ্য দিচ্ছেন যেগুলো ওই পূর্বের আপনারই বক্তব্যের বিপরীতে দাঁড়ায়, মুখোমুখি দাঁড়ায়। সেটা কিন্তু দ্বিচারিতা বলা হয়। বর্তমান বাংলাদেশের রাজনীতিতে নানান ধরনের দ্বিচারিতা দেখতেছি, তবে সুস্পষ্ট কিছু বক্তব্য আপনাদের সামনে একটু উপস্থাপন করি, যেগুলো আদৌ মানে সুস্পষ্ট দ্বিচারিতা হিসেবে বিবেচিত হবে বলে আমার কাছে মনে হয়। যেমন ধরেন, আমি যদি আপনাদেরকে প্রথমে ডক্টর ইউনূসের একটা কথা, জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে তিনি বলছেন, 2 দিন আগে বলছেন, অবশ্য মানে 5ই আগস্টে বলছেন। 5ই আগস্ট, 6ই আগস্টে আমি তো কোনো ভিডিও করি নাই, কথা বলি নাই। জুলাই স্মৃতি জাদুঘর নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এই জাদুঘর তাৎক্ষণিক অতীতকে ধারণ করে ভবিষ্যৎ রচনা করেছে। তাৎক্ষণিক অতীত মানে বেশি দূরে না, এই তো কাছাকাছি। তাৎক্ষণিক অতীতকে ধারণ করে ভবিষ্যৎ রচনা করেছে। ভবিষ্যৎ, জুলাই স্মৃতি জাদুঘর নাকি ভবিষ্যৎ রচনা করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, কারণ ইতিহাসের পাতায় লেখা থাকবে ডক্টর ইউনূসের শাসনামল, তিনি ক্ষমতায় এসে কিভাবে আমাদের স্বাধীনতা, সংবিধান, মুক্তিযুদ্ধ এগুলোকে ভূবহিত করেছে, ধূলিসাৎ নিশ্চিহ্ন করে দেওয়ার অপচেষ্টা করছিল। এগুলো নিঃসন্দেহে একটা নতুন ইতিহাস। তারপরে আমরা কত নৃশংসতা দেখেছি। যাই হোক, সেই বিষয় আর না বলি। তবে একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হলো যে কয়দিন আগেই আমাদের মান্যবর সাহেব মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে বললেন যে শুধুমাত্র তাদের সাথে চলেছেন এই কারণে যে কোনো মতে নির্বাচনটা যেন দেয়। যদি নির্বাচন না দেয়, এই কথাটা ভেবেই তাদের সাথে চলেছেন। আপনি একবার ভাবুন যে সত্য কথাটা বলেছেন, যদি সেই কথাটা সত্য হয়, এখন আবার কি দেখতেছি যে তাদেরকে সাথে নিয়েই জুলাই স্মৃতি জাদুঘর আবার উদ্বোধন করতেছেন এবং সামনের সারি থেকে ডেকে তুলে নিয়ে এসে মঞ্চে, স্টেজে বসানো, সামনে কাঁধে কাঁধ রেখে বসানো, বসে থাকা, বক্তব্য দেওয়া, এবং এই বিষয়গুলো মানে বক্তব্য এবং ঘটনা মুখোমুখি মনে হয় না আপনাদের কাছে? আমি আরেকজন মান্যবর সাহেবের বক্তব্য একটু আপনাদের শোনাই। তিনি বলছেন যে তিনি তার নিজের লোক দিয়ে খোঁজ নিয়েছেন, অর্থাৎ এই যে বর্তমান সময়ে যে বিদ্যুৎ বিল বেশি আসতেছে, এটার পরিপ্রেক্ষিতে তিনি তার নিজের লোক দিয়ে খোঁজ নিয়েছেন। খোঁজ নিয়ে দেখেছেন তার বাড়িতে ফ্যান ঘোরে, বৈদ্যুতিক বাল্ব আছে, ফ্রিজ আছে, ব্লেন্ডার আছে, রাইস কুকার আছে। এখন তিনি বলতেছেন যে এত কিছু আমার মনে হয় না বিশ্বের কোথাও 7,000 টাকায় এত কিছু চালানো যায়। তার মানে 7,000 টাকা দিয়ে এখন আর আপনি ফ্যান, ফ্রিজ, ব্লেন্ডার আর রাইস কুকার চালাতে পারবেন না, আরও বেশি বিল দিতে হবে, এই কথাটাই বলতেছেন। অথচ আমরা কি দেখছি? আমরা দেখেছি যে মানে যারা এটার দায়িত্বে থাকেন, তাদের তো দায়িত্ব হলো যে এইটা যেন বিলটা কম আসে, খুবই কম আসে, এইটাই তো। কিন্তু তা নয়, বিল এই টাকা দিয়ে এত কিছু চালানো বিশ্বের কোথাও আছে বলে তার মনে হয় না। তার মানে বোঝা যাচ্ছে তিনি আরও বেশি বিল, মানে এরপরে আরও বেশি বিল আমাদের দিতে হবে। আর একটা কথা আপনাদেরকে বলি, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি। আমাদের জ্বালানি মন্ত্রী মহোদয় তিনি বলছেন পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি। মানে শেখ হাসিনার বক্তব্য, সেই বক্তব্য যেন না দিতে পারেন এবং ভারতকে নানান ধরনের হুঁশিয়ারি দেওয়া। আর বিষয়টা দেখেন, সেই শেখ হাসিনার রেখে যাওয়া পাইপলাইনেই তেল আসবে কোথা থেকে? আরও বেশি চাওয়া হয়েছে, ভারতের কাছেই চাওয়া হয়েছে। ভারতকে বলা হয়েছে যদি শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হয় দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে, আবার তাদের কাছে শেখ হাসিনা করে যাওয়া পাইপলাইন। মানে এই বিষয়গুলো কেন যেন দ্বিচারিতা আমার কাছে মনে হয়েছে, মানে নিজের বক্তব্যের বিপরীতে নিজের বক্তব্য দেওয়া। আমি আপনাদেরকে আর একটা বিষয় বলি, আপনারা হয়তো বা তাকে চেনেন, মহসিন রশিদ। তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে লিখেছেন।
দিল্লি থেকে শেখ হাসিনার সংবাদ সম্মেলন করার বিষয়ে আপত্তি জানানোর কোনো যৌক্তিক ভিত্তি বাংলাদেশের নেই, কারণ খোদ বাংলাদেশই তাকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে বিমান বাহিনীর BAF একটি C-130 মানে 130 C-130 বিমানে করে আনুষ্ঠানিকভাবে ভারতে পৌঁছে দিয়েছিল। তিনি পদত্যাগ করেননি এবং প্রধানমন্ত্রী হিসাবে ভারতের একজন কেন্দ্রীয় মন্ত্রী তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানিয়েছেন। এরপর থেকে তিনি বাংলাদেশের কার্যত ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হিসাবেই ভারতে অবস্থান করছেন। তাই বাংলাদেশ কেন ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানাচ্ছে, এতে ভারতের দোষ কোথায়? কিংবা ভারত কিভাবে বাংলাদেশের সেই কার্যত নেত্রীকে কোনো শর্ত বা নির্দেশ দিতে পারে তা অস্পষ্ট। এখানে স্পষ্টভাবে মানে যেটা বোঝা যায় যে তিনি তো প্রধানমন্ত্রী হিসেবে তাকে রেখে আসা হয়েছে এবং তাকে ভারত এখনও ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হিসেবেই ভারতে তিনি অবস্থান করতেছেন। এখন সেই ভারতকেই বাংলাদেশ ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানাচ্ছে। ভারতের দোষ কোথায়? কিংবা ভারত কিভাবে বাংলাদেশের সেই কার্যত নেত্রীকে কোনো শর্ত বা নির্দেশ দিতে পারেন, যদিও ভারতে আওয়ামী সভানেত্রী একজন অতিথি হিসাবে আছেন এবং ভারত তাকে সম্মানিত একজন অতিথি হিসাবে সেখানে তাকে থাকতে দিয়েছেন। মানে এই সমস্ত বিষয়গুলো একটু আপনি যদি ভাবেন, দেখেন এই বিষয়গুলো চমৎকার দ্বিচারিতা মনে হয় না আপনার কাছে? যে বাংলাদেশ থেকে ভারতে শেখ হাসিনাকে রেখে দিয়ে আসা হলো এবং সেই শেখ হাসিনাকেই ভারত যেন বক্তব্য দিতে না দেন সেই বিষয়ে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানাচ্ছে। আবার শেখ হাসিনার সেই পাইপলাইনে তেল আনতেছে, ভারতের কাছে আরও বেশি তেল চাচ্ছে। আবার বিদ্যুৎ বিল এত 7,000 টাকায় ফ্রিজ আর রাইস কুকার কীভাবে চালায় এটাও বোধগম্য হয় না। মানে এই বিষয়গুলো আমার কাছে সত্যিই ওই রকমই মনে হলো, দ্বিচারিতা বলে মনে হয়েছে। যে কেন একদিকে নিজেরা বক্তব্য যে জ্বালানি সংকট মেটানো, জ্বালানির দাম কমানোর বিষয়ে কাজ করতেছেন, আবার বলতেছেন এত কম টাকায় এত কিছু চালানো। ভারতকে দোষারোপ করা হইতেছে, শেখ হাসিনাকে দোষারোপ করা হয়েছে, সে শেখ হাসিনার করে যাওয়া পাইপলাইনে আবার তেল আসতেছে। আবার শেখ হাসিনাকে ভারতে রেখে আসা হয়েছে, আবার শেখ হাসিনাকে বক্তব্য দিতে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। মানে বিষয়গুলো আপনি দেখেন, আপনার কাছে কি এই বিষয়গুলো দ্বিচারিতা মনে হয়? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।